আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে আলোচনা করব বাংলার একদম প্রথম যে লেকচার সেটি থেকে শুরু করব। আমরা প্রথমে আলোচনা করব নতুন ব্যাকরণ অনুযায়ী একেবারে ভাষা থেকে। তো আমরা আগে একটু পিছনের দিকে যাই, এই ভাষাটা কিভাবে হলো বা ভাষা কিভাবে হয়। আপনি ভাষা উচ্চারণ করার আগে আপনাকে কি উচ্চারণ করতে হবে? ধ্বনি। এই ধ্বনি, এরপর আপনার প্রয়োজন কি? শব্দ। এরপর আপনার প্রয়োজন বাক্য। এরপর আপনার হবে ভাষা। তাহলে খেয়াল করেছেন, ধ্বনি, শব্দ, বাক্য, এরপরে কি হবে? আপনার ভাষা হবে। তো আমরা প্রথমে জানতে হবে এই ধ্বনিটা কিভাবে তৈরি হয়। তাহলে আমরা লিখি ধ্বনি তৈরি হয়। ধ্বনি তৈরি হয় কিভাবে? আমরা দেখি, একটু বড় করে লিখবে, এটা গলনালী, মুখ বিবর। এরপর আমরা দেখব আমাদের কণ্ঠ, জিহ্বা, তালু, এরপরে নাসিকা। নাসিকা মানে হচ্ছে নাক। তার মানে ধ্বনি তৈরি হয় এই কয়েকটা বিষয় নিয়ে। এরপর আমরা যাব শব্দ কিভাবে তৈরি করা হয়। শব্দ তৈরি হয় এক বা একাধিক ধ্বনি দ্বারা। টপিকটা কি? এক বা একাধিক ধ্বনির দ্বারা। একটু লিখে নেন, এর শব্দ কিভাবে তৈরি হয়? এক বা একাধিক ধ্বনির দ্বারা শব্দ তৈরি হয়। এরপরে বাক্য কিভাবে তৈরি হয়, এটা এই পাশে লিখবেন। শব্দ তৈরি হয় এক বা একাধিক ধ্বনির দ্বারা। এরপরে দেখেন বাক্য কিভাবে তৈরি হয়। অর্থপূর্ণ শব্দ গুচ্ছ দ্বারা। আমি আবার বলছি, আমরা এত বছর পর্যন্ত যে ব্যাকরণটা পড়েছি, এই ব্যাকরণটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সুতরাং আমাদেরকে মাথা রাখতে হবে যে আমরা ওই ব্যাকরণ অনুযায়ী আজকের ক্লাসটা নিচ্ছি না। একেবারে নতুন যে ব্যাকরণটা বের হয়েছে ওটা অনুযায়ী বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে, এজন্য একেবারে ওই ব্যাকরণ অনুযায়ী ক্লাস নিচ্ছি। ওখানে যেভাবে বলা আছে ঠিক এইভাবে। ওকে, এবার আমরা দেখব ভাষা কিভাবে তৈরি হয়। ভাষা কিভাবে তৈরি হয়? মনের ভাব প্রকাশক। আপনারা সব জায়গায় কি লিখবেন? তৈরি হয় শব্দটা আমি লিখি নাই, আপনারা এইভাবে লিখবেন, মনের ভাব প্রকাশক। এসব, এসব বলতে কোন শব্দকে বুঝাইছে? এই যে ধ্বনি একটা শব্দ, বাক্য, এই সবকে বলা হয়েছে এসব। তাহলে মনের ভাব প্রকাশক, সরি মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টি দ্বারা। এটা একটু খেয়াল করেন, ভাষা তৈরি হয় কিভাবে? মনের ভাব প্রকাশক, প্রকাশক এসব। এসব মানে কোন সব? ধ্বনি, শব্দ, বাক্য, বাক্যের সমষ্টি দ্বারা। তাহলে আমরা এই তিনটা বিষয় আর একটু দেখিনি। ধ্বনি উচ্চারণ হয় কিভাবে বা ধ্বনি তৈরি হয়? গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাসিকা। শব্দ তৈরি হয় এক বা একাধিক ধ্বনির দ্বারা। বাক্য তৈরি হয় অর্থপূর্ণ শব্দগুচ্ছ দ্বারা। আর ভাষা তৈরি হয় মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টি দ্বারা। এটা হচ্ছে নতুন ব্যাকরণ অনুযায়ী এই চারটা জিনিস বলা আছে, এজন্য আমি ওইভাবে এটা উপস্থাপন করছি। তাহলে মূল বিষয় হচ্ছে ভাষা কি, খেয়াল করেন।
এই যে চারটা আমরা পড়লাম ভাষা তৈরি হয় এভাবে এভাবে, তাহলে ভাষা জিনিসটা কি, এই জিনিসটা তাহলে আমাদেরকে জানতে হবে। কারণ এই ভাষা জানার জন্য আমরা ধ্বনি, শব্দ, বাক্য এই জিনিসগুলো জেনে আসলাম। তাহলে আমরা সহজে বলতে পারি ভাষা জিনিসটা কি। ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যমই হচ্ছে ভাষা। তাহলে মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কি? ভাষা। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ভাষা সব সময় শোনা এবং বলার বিষয়। অবশ্য আপনাকে ভাষা শুনতে হবে এবং বলার একটা বিষয় থাকে। যদি না শুনেন তাহলে কখনো এটা ভাষা হবে না। এবার বলার বিষয়, কারণ আমরা মনের ভাবটা প্রকাশ করি কিছু বলার মাধ্যমে, এর বাইরে কিন্তু হয় না। তাহলে ভাষার বৈশিষ্ট্যগুলো জেনে রাখবেন। ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম, আর এটা হচ্ছে শোনা এবং বলার বিষয় হচ্ছে ভাষা। আরো কিছু ভাষা নিয়ে কথা বলবো। এবার দেখেন, এই যে আমরা ভাষা নিয়ে কথা বললাম, এই ভাষাটা কোথা থেকে আসলো? যে বাংলা ভাষা আমরা কথা বলে থাকি, ঠিক না? এই ভাষা সৃষ্টির আগের একটু কথা বলি। ভাষা প্রথমে হয়েছে ইশারা, এরপরে কিছু ধ্বনির মাধ্যমে। দেখেন, ভাষা নিয়ে কত কথা বললাম। প্রথমে ভাষা যখন মানুষের ধ্বনি বুঝতো না, ভাষা কথা বলা যায় এটা কিছু বুঝতো না, একদম আদিম যুগে, তখন মানুষ ইশারা ইঙ্গিতের মানুষকে ডাকতো, এদিকে আসো, আসলো, যাও, চলে যাও। কিন্তু এটা সমস্যাটা সৃষ্টি হলো কখন? যখন আপনাকে আমি বললাম আপনার নাম কি, তখন কিন্তু আপনার বলতে পারছেন না। তখন আপনাকে কি করতে হচ্ছে? আপনার মুখের কিছু ধ্বনি ব্যবহার করতে হচ্ছে, শব্দ ব্যবহার করতে হচ্ছে। তখনই আর ইশারা ইঙ্গিত থাকলো না, ভাষা হয়ে গেল ধ্বনি ভিত্তিক। অর্থাৎ কেমন ধ্বনি? অর্থপূর্ণ ধ্বনি। কারণ অর্থপূর্ণ ধ্বনি ছাড়া আপনি ভাষা প্রকাশ করতে পারবেন না। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই যে এটা হচ্ছে মানুষের জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মাথা রাখবেন। একটা প্রশ্ন দিচ্ছি এখন, এটা হচ্ছে মানুষের জন্য। আবার কিছু কিছু ক্ষেত্রে যারা চোখে দেখে না, অন্ধ, ওদেরও কিন্তু একটা ভাষা আছে। তো এজন্য পরীক্ষাতে একটা প্রশ্ন আসবে নতুন ব্যাকরণ অনুযায়ী, সেটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষার নাম কি? লিখে রাখেন একটু। দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষার নাম ব্রেল ভাষা। ব্রেল ভাষা, এই তথ্যটা একটু মাথায় রাখবেন, পরীক্ষাতে প্রায় সময় আসে। দৃষ্টিবন্ধীদের ভাষার নাম হচ্ছে ব্রেল ভাষা। এই হচ্ছে ভাষা সংক্রান্ত প্রাথমিক কথাবার্তা। আরো অনেক কথা আছে ভাষা নিয়ে। আমরা প্রথম অংশটা শেষ করলাম। দেখা যাচ্ছে না, কি ভাষা স্যার? ব্রেল ভাষা। আমি সুন্দর করে লিখে দিচ্ছি, একটু লিখে দিচ্ছি এদিকে, একটু। ব্রেল, বয়ের নিচে রফলা, বয়ের নিচে হচ্ছে কি রফলা, এরপরে একার রসইল, ব্রেল ভাষা। এবার আমরা আমাদের বাংলা ভাষায় চলে যাব। একেবারে বাংলা ভাষা কোথা থেকে আসলো, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে ধরবে। যে বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষার সৃষ্টি, আমি লিখিয়ে দিচ্ছি, যে বিবর্তনের মাধ্যমে ভাষা সৃষ্টি। আমি আপনাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি একটা বিষয়ে, ইউটিউবের মধ্যে আপনি এখন চার্জ দিলে অনেক অনেক ভাষা নিয়ে ক্লাস পাবেন, অন্যান্য ক্লাস পাবেন, কিন্তু একটু সাবধানে এখন ক্লাসগুলো আমাদেরকে করতে হবে। কারণ নতুন ব্যাকরণ অনুযায়ী প্রশ্ন সম্পূর্ণ প্যাটার্ন আলাদা হয়ে যাচ্ছে। বিভিন্ন পরীক্ষাতে আমরা নতুন ভাবে দেখছি, আমরা আগে ভাবতাম না, এখন আমিও দেখতে পাচ্ছি যে সব জায়গায় নতুন ব্যাকরণটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যেহেতু সরকারি ব্যাকরণ। এজন্য যেই তথ্যগুলো এখন নতুন হচ্ছে, অনেক কিছু তথ্য, আগে বাংলা ভাষার জন্ম ছিল বঙ্গ কামরূপী, এখন এটা নাই, চেঞ্জ হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং নতুন ব্যাকরণ যে আমাদেরকে পড়তে হবে। তাহলে আমি এখন একটা জিনিস দেখাচ্ছি, বিবর্তনের মাধ্যমে ভাষা সৃষ্টি। যে বিবর্তনের মাধ্যমে, প্রথম হচ্ছে কি মেইন ভাষা,
ইন্দো ইউরোপীয়, এটা হচ্ছে একেবারে মেইন ভাষা। এই ভাষা থেকে বাংলা ভাষা আরেকটা বিবর্তন যায়, সেটা হচ্ছে ইন্দো ইরানীয়। লিখে নেবে ইন্দো ইরানীয়। এরপরে আরেকটা ভাষায় যায়, সেটা হচ্ছে ভারতীয় আর্য। এরপরে আরেকটা ভাষায় যায়, সেটা হচ্ছে প্রাকৃত। এরপরে একেবারে শেষ যে ভাষায় যায় সেটা হচ্ছে বাংলা। এবার ভালো করে দেখে নেন, বুঝে নেন। সবাই কি দেখতে পাচ্ছেন? আমি একটু এদিক ঘুরে দিচ্ছি, সবাই যেন দেখতে পান। তাহলে এবার খেয়াল করেন পরীক্ষায় প্রশ্নগুলো কিভাবে আসবে। বলবে যে বাংলা ভাষা কোন বিবর্তনের মাধ্যমে হয়। প্রশ্নগুলো অপশন এভাবে থাকবে। প্রথমে থাকবে ইন্দো ইউরোপীয়, হয়তো এখানে আবার থাকবে যে দ্রাবিড়, এইভাবে প্রশ্নগুলো থাকবে। তাহলে দ্রাবিড় হলে মিলবে না, কারণ ইন্দো ইউরোপের পরে হচ্ছে ইন্দো ইরানীয়। এই জিনিসগুলো একটু খুব সেন্সিটিভ বিষয়, এগুলো একটু মাথায় রাখবে। তাহলে প্রথমে দেখেন ইন্দো, এরপর আমরা সহজে মনে রাখবো আমরা ইন্ডিয়া থেকে চলে যাব ইরান, ঠিক আছে? ইন্ডিয়া থেকে কোথায় চলে যাব? ইরান। দুইটা জায়গায় কি আছে, ইন্ডিয়াতে চলে যাব। এরপরে ভারত, ভারত থেকে প্রাকৃত ভাষায় চলে যাব, এরপরে হচ্ছে বাংলা। এইভাবে যাবে। তাহলে প্রথমে ইন্ডিয়া, আবার ইংলিশে ইন্ডিয়া, এরপরে বাংলা, এরপরে ইরান, এরপরে ভারত, প্রাকৃত, বাংলা। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আমাদেরকে। এইভাবে বাংলা ভাষার বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষার সৃষ্টি। এবার এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন হচ্ছে কি, বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে? খেয়াল করেন, এখান থেকে প্রশ্ন বের করে নেন। বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে? সবাই দেখতে পাচ্ছেন? ইন্দো ইউরোপীয় বলতে একটু বললে ভালো হতো না। ইন্দো ইউরোপীয় হচ্ছে বাংলা ভাষার আদি ভাষা। যেমন আমি একটু বলে দিই, আদি উৎস, বাংলা ভাষার আদি উৎস হচ্ছে ইন্দো ইউরোপীয়। এটা মানে হচ্ছে পৃথিবীতে এই ইউরোপ এবং এই ভারতবর্ষের মধ্যে যতগুলো ভাষা আছে তার প্রথম উৎপত্তি হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। আমরা বলতে পারি একেবারে উষা লগ্ন, এটার আগে কোনো ভাষা ছিল না। তাহলে এটা হচ্ছে ওই যে আমরা বলি আমাদের আদি পিতাকে, বলেন তো, হযরত আদম আলাইহিস সালাম, ঠিক না? ঠিক এই ভাষার আদি পিতাকে এই ইন্দো ইউরোপীয় ভাষা। কথাকে এবার বুঝতে পেরেছেন? বাংলা ভাষার আদি উৎস কোন ভাষা? আমার সাথে একটু কথা বলবেন, তখন আমি বুঝবো যে না ঠিক আছে, আছেন আপনারা আমার সাথে। তবে কি বুঝতে পেরেছেন বাংলা ভাষার আদি উৎস কোন ভাষা? ইন্দো ইউরোপীয় ভাষা, ঠিক আছে? এরপরে বাংলা ভাষা চলে গেল এই ইন্দো ইউরোপীয় ভাষা, এরপরে ইরান থেকে পরে আবার ভারতীয় আর্যের মধ্যে চলে আসে, এরপরে প্রাকৃত। এই দুটো আমাদের মাথা না রাখলেও হবে, শুধু বিবর্তন আসলে এগুলো মাথা থাকবে। এবার আমরা যাব এই আদি উৎসের পর আমরা যাব এই বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে। জন্ম মানে কি? আপনার জন্ম হয়েছে কার কাছ থেকে? আপনার বাবার কাছ থেকে। তার আপনার কাছাকাছি কে? বাবা। এজন্য বাংলার কাছাকাছি কে? প্রাকৃত। এজন্য আমাদেরকে মাথা রাখতে হবে বাংলা ভাষার জন্ম হয়েছে কোথা থেকে? প্রাকৃত থেকে। বুঝতে পেরেছেন সবাই? আমরা যে স্যার বঙ্গ কামরূপীতে যে পড়তাম, এই তো আমরা আগে সবাই বঙ্গ কামরূপী পড়তাম, বঙ্গ কামরূপী সকল বইতে আছে, কিন্তু নতুন ব্যাকরণ বইতে বলছে নো, এটা হচ্ছে প্রাকৃত। আর তাহলে প্রশ্ন এবার আসে প্রাকৃত। আপনি কিছু করতে পারবেন বলেন? না স্যার। যে সরকারি ভাষা, এটা আমার আপনার ভাষা নয়। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন আসবে বাংলা ভাষার সাথে, এটা বুঝে দিচ্ছি আমি। এই প্রশ্নটা হচ্ছে কি, এই প্রাকৃত থেকে কিন্তু বাংলা হয়েছে, আরো দুইটা ভাষার জন্ম হয়েছে। আমি একটু দুইটা ভাষা লিখে দিচ্ছি। একটা হচ্ছে অসমিয়া। এই অসমিয়া ভাষাকে আমরা আগে সবসময় জানতাম অসমিয়া, কিন্তু এখন নতুন ব্যাকরণে অসমিয়া না লিখে বলছে অহমিয়া। তাহলে অসমিয়া ভাষাকে বলছে কি? অহমিয়া। আরেকটা হচ্ছে উড়িয়া, এদিকে দিচ্ছি আমি, উড়িয়া। তাহলে দেখেন বাংলা ভাষা যে ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে অর্থাৎ জন্ম হয়েছে, সেই ভাষা থেকে আরো দুটা ভাষা জন্ম হয়েছে। সেই ভাষাগুলো কি কি? অসমিয়া আর উড়িয়া। অর্থাৎ আমরা অসমিয়া বলবো না, আমরা বলবো
আছে এখানে অহমিয়া, আমরা মনে রাখবো অহমিয়া। তো এই জন্য পরীক্ষাতে আসবে বাংলা ভাষার আত্মীয় কোন ভাষা? আত্মীয়, তাহলে বাংলা ভাষার আত্মীয় কে? অহমিয়া, উড়িয়া। এটা মাথায় রাখবো, বাংলা ভাষার আত্মীয় হচ্ছে অহমিয়া এবং উড়িয়া। তাহলে আরেকটা প্রশ্ন আসে, যদি বাংলা ভাষা কোন ভাষা পরিবারের সদস্য? কোন ভাষা পরিবারের সদস্য? একেবারে ইন্দো ইউরোপীয়। এই ভাষার, এটা হচ্ছে আদি উৎস, আবার এই ভাষা হচ্ছে ভাষা পরিবার, বাংলা ভাষা হচ্ছে এই ভাষা পরিবারের কি একটা সদস্য, কারণ এখান থেকে আসছে বিষয়টা। এটা হচ্ছে একেবারে নতুন ব্যাকরণ যে আপডেট তথ্য, তাই আশা করি বুঝতে পারছেন। এরপরে ক্যামেরা একটু ডানে নিলে ভালো হয়। আচ্ছা, আমি এদিকে একটু হালকা একটু নিব। আরেকটা প্রশ্ন আসবে, যেটা লিখে দিচ্ছি আমি, বাংলা ভাষার সাথে গভীর সম্পর্ক। একটা প্রশ্ন আসবে যে বাংলা ভাষার সাথে গভীর সম্পর্ক কার? বাংলার সাথে গভীর সম্পর্ক কার? আমি দুই দিকে দুটা জিনিস নিয়ে যাচ্ছি। একদিকে লিখছি সংস্কৃত, আরেক দিকে লিখছি পালি। এবার কেন বাংলা ভাষার সাথে এই দুইটা ভাষার সবচেয়ে বেশি সম্পর্ক রয়েছে? ঘনিষ্ঠ, পরীক্ষাতে আসবে ঘনিষ্ঠ সম্পর্ক। ঘনিষ্ঠ সম্পর্ক, শুধু এই শব্দগুলো মাথায় রাখবেন, দেখবেন ছোটখাটো প্রশ্ন আসে। এই ঘনিষ্ঠ সম্পর্ক, আপনার মধ্যে আত্মীয় মানে আপনি যদি এটা অ্যান্সার দিয়ে দেন হবে না, ঘনিষ্ঠ সম্পর্ক। এবার ঘনিষ্ঠ সম্পর্ক বিষয়টা কি? বাংলা ভাষা এমন একটা ভাষা, আমরা বিভিন্ন বইতে জানতাম বাংলা ভাষার জননী হচ্ছে সংস্কৃত, এই কথাটা আমরা কমন আমাদের কাছে। হুমায়ুন আজাদও বলেছে যে বাংলা সংস্কৃত হচ্ছে, বাংলা হচ্ছে সংস্কৃতের কন্যা, আপনি এটা জানেন অনেকে, এটা তার ভাষার বইয়ের মধ্যে আছে। কিন্তু এটা এই বইতে, নতুন বইতে দিচ্ছে ঘনিষ্ঠ সম্পর্ক। কেন বলেছে? কারণ বাংলাদেশের মধ্যে সাধারণত তিনটা জাতি বসবাস করে বেশিরভাগ। একটা আমাদের যারা মুসলিম, আর একটা হিন্দু, আর একটা হচ্ছে কোন ভাষা, আমরা এটাকে বলি বৌদ্ধ, ঠিক না বলুন তো? বৌদ্ধ সাধারণত তিন। তো এর মধ্যে যারা মুসলমান, তাদের ভাষাটা আরবি, বুঝে নিবেন কথাটা। কিন্তু যেহেতু এখানে আরবি চর্চা হয় না, এখানে মুসলমানরা কোন ভাষা চর্চা করে সাধারণভাবে বুঝে নেন, বাংলা। বাংলা বাংলা। তো এই সংস্কৃতের সাথে সম্পর্ক কেন হইল? কারণ এদেশের মধ্যে আরেকটা বিশাল ধর্মগোষ্ঠী হচ্ছে হিন্দু। ওদের যে যতগুলো গ্রন্থ আছে, সবগুলো গ্রন্থ লেখা হয়েছে সংস্কৃত ভাষায়। তাহলে এদেশের মানুষ কিসের প্রতি প্রভাবিত? তাদের ধর্ম অনুযায়ী বেশিরভাগ যেহেতু হিন্দু, সংস্কৃত ভাষার প্রতি প্রভাবিত। যার কারণে সংস্কৃত ভাষার অনেক শব্দ ঢুকে গেছে কোথায় এসে? বাংলা এসে, ঠিক কিনা? সংস্কৃত ভাষার অনেক শব্দ এই ধর্মীয় প্রভাবের কারণে অনেক শব্দ বাংলা এসে ঢুকে পড়েছে। এরপরে পালি কিভাবে ঢুকলো? কারণ ওই যে বলছি অনেক বৌদ্ধ ছিল, বৌদ্ধদের সকল ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। ফলে এখান থেকেও বাংলা ভাষার শব্দ ঢুকে গিয়েছে। ফলে আমরা কথা বলার সময় কোনো শব্দ সংস্কৃত হয়, কোনো শব্দ পালি হয়, সাধারণত হয়ে থাকে। এজন্য সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক কার সাথে? সংস্কৃত এবং পালির সাথে। এই বিষয়টা কি বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার সংস্কৃত কি প্রাকৃত থেকে সৃষ্টি হয়েছে? হ্যাঁ, মানে প্রাকৃত থেকে কি বাংলা, সংস্কৃত কি স্যার প্রাকৃত থেকে সৃষ্টি হয়েছে? হ্যাঁ, সংস্কৃত কিন্তু প্রাকৃত থেকে আসছে। কারণ এবার বলি, একটা ভাষা ছিল ভারতীয়, এটাকে যেটাকে বলছে ভারতীয় আর্য, এটার আরেক নামও আছে বৈদিক ভাষা। এখানে এগুলো তথ্যগুলো দেয় নাই নতুন বইতে, এই জন্য আমি বলছি না, কিন্তু ইতিহাস তো আমরা জানি। ভারতীয় আর্য ভাষার আরেক নাম ছিল বৈদিক ভাষা। তো এই বৈদিক ভাষা ছিল বেদের ভাষা। তো এই ভাষাটা অনেক বেশি কঠিন ছিল, যার কারণে একজন ভাষাবিদ ছিল, তার নাম ছিল পাণিনি। এই ভদ্রলোক এই কঠিন ভাষাটাকে সহজীকরণ করে সংস্কৃত ভাষা বানিয়েছে। যার কারণে একটা প্রশ্ন আসে যে সংস্কৃত ভাষার জনক কে? আপনারা অ্যান্সার দিবেন পাণিনি। কথা বুঝতে পেরেছেন? যদি আসে আর কি, নতুন ব্যাকরণ বইতে এটা নাই, তারপর আমি বলে দিলাম পাণিনি। আবার পরীক্ষাতে এটাও আসতে পারে, পাণিনি কে? পাণিনি হচ্ছে প্রাচীন ভাষাবিদ। ঠিক আছে, এই হচ্ছে কথা। আমরা ভাষা নিয়ে কিছু তথ্য জানলাম। এবার আমাদের বাংলা ভাষার অবস্থানটা কি সেটা সম্পর্কে আমরা জানবো।
একদম শেষে আছে কি বাংলা। এবার আমরা দেখব বাংলা ভাষার অবস্থান। এদিক থেকে আমি নিয়ে যাচ্ছি বাংলা ভাষার অবস্থান। এটা কিসের অবস্থান? বাংলা ভাষার অবস্থান হচ্ছে ষষ্ঠ। যদি সুন্দর করে লিখি তখন আপনার কাজে লাগবে, যেন নোট করে ফেলতে পারেন একসাথে। এভাবে লিখেন সবাই। জনসংখ্যার দিক থেকে বাংলার অবস্থান ষষ্ঠ। আচ্ছা, এখানে একটু কথা বলে রাখি, আগেরকার সময় যে ব্যাকরণ বইটা ছিল ওখানে কিন্তু ষষ্ঠ ছিল না। ওখানে আপনি এখন খুললে দেখবেন ওখানে ছিল আপনার চতুর্থ। ওখানে ছিল বাংলা ভাষার অবস্থান কি চতুর্থ, কিন্তু নতুন ব্যাকরণের মধ্যে আপনাকে মনে রাখতে হবে ষষ্ঠ। এবার পরীক্ষাতে যতগুলো প্রশ্ন আসে অ্যান্সার হবে ষষ্ঠ, আর চতুর্থ হবে না। গেল এটা। আরেকটা প্রশ্ন ধরবে আপনাকে, বাংলা ভাষায় কথা বলে কতজন মানুষ? প্রায় 30 কোটি। খেয়াল রাখেন, বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। এরপরে আরেকটা প্রশ্ন মনে রাখবেন, বাংলা ভাষায় যেগুলা তথ্যের মতো দিচ্ছি, বাংলা ভাষায় স্বাতন্ত্র্য রয়েছে কালগত এবং স্থানগত। এবার একটু বুঝিয়ে দিই, স্বাতন্ত্র্য মানে স্বাধীনতা। বা এই স্বাতন্ত্র্য শব্দের অর্থ হচ্ছে স্বাধীনতা। কেমন স্বাধীনতা? অর্থাৎ বাংলা ভাষা যে কোনো সময়ের সাথেও পরিবর্তন হয়, সেই স্বাধীনতা তার আছে। মানুষের মুখে মুখে পরিবর্তন হয়, আবার স্থানগত ভাবেও হয়। যেমন আমি যদি বলি যে প্রাচীন কালের বাংলা ভাষা ছিল একরকম, বর্তমান সময়ে বাংলা ভাষা ছিল আরেক রকম। ঠিক আছে? এবার স্থানভেদে কিভাবে হয়? স্থানগত ভাবেও পরিবর্তন লক্ষণীয়, অর্থাৎ স্বাধীনতা থাকে। সেটা হচ্ছে আপনি দেখবেন চট্টগ্রামের মানুষের ভাষা একরকম, ঢাকার মানুষের ভাষা মানে বাংলা, কিন্তু স্বরের একটু টোন আলাদা। আবার দেখবেন আপনি পশ্চিমবঙ্গ, ওদেরও বাংলা ভাষা, কিন্তু ওদের বাংলা ভাষা আমাদের সাথে একটু পার্থক্য আছে না, বলেন তো? আছে। এগুলা স্থানগত স্বাতন্ত্র্য। এখান থেকে একটা প্রশ্ন আসবে যে এই যে স্বাতন্ত্র্য একটা রয়েছে বললাম, আরেকটা আসবে যে বাংলা লিখিত ভাষা, লিখিত ভাষারূপের প্রাচীন নিদর্শনের নাম কি? বাংলা লিখিত ভাষা রূপ মানে তার কেমন দেখতে ছিল, সেটার প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। বাংলা লিখিত ভাষার রূপের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যাপদের মধ্যে আমরা প্রথম বাংলা ভাষার সেই রূপগুলো পাই। বাংলা ভাষা কত কঠিন ছিল বা সহজ ছিল, এই জিনিসগুলো আমরা ওখানে পেয়ে থাকি। আর শেষ সব এখান থেকে আর একটা প্রশ্ন মাথায় রাখবেন যে বাংলা ভাষা বাংলাদেশ ও ত্রিপুরার দাপ্তরিক ভাষা। খেয়াল রাখেন, বাংলা ভাষা বাংলাদেশ ও ত্রিপুরার দাপ্তরিক ভাষা। এই হচ্ছে ভাষা সংক্রান্ত কিছু কথাবার্তা। এবার আমরা বাংলা লিপি নিয়ে কিছু কথা বলবো। লিপি থেকে প্রশ্ন আসবে, বাংলা লিপিগুলো। বাংলা লিপি সাধারণত আগের বইতে ছিল বাংলা লিপি মূল উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি, এই ধরনের অনেকগুলো কথা ছিল, কিন্তু নতুন ব্যাকরণ বইতে চেঞ্জ করে দিয়েছে যে
ব্রাহ্মী লিপি উৎপত্তি প্রায় 2500 বছর আগে। এই তথ্যটাকে মাথায় রাখেন। ব্রাহ্মী লিপির উৎপত্তি হচ্ছে প্রায় 2500 বছর আগে। আর এখান থেকে মনে রাখবেন ব্রাহ্মী লিপির বিবর্তিত রূপ কুটিল লিপি। এটা লেখেন, ব্রাহ্মী লিপির বিবর্তিত রূপ কুটিল লিপি। এরপরে কুটিল লিপির বিবর্তিত রূপ, কুটিল লিপির বিবর্তিত রূপ বাংলা লিপি। দেখেছেন কিভাবে আসলে? স্যার ক্লাস কি 7 মিনিট পরে শেষ হয়ে যাবে? টাইমিং দেখাচ্ছে। আমরা আবার জয়েন করব, এরপর আমরা আবার সবাই জয়েন করব, কারণ এরপরে আমি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় পড়াবো। আর বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় অনেক কিছু পরিবর্তন আছে, এই জন্য বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় আমি একদম কৌশল দিয়ে পড়াবো। কিছু জিনিস আছে কৌশল ছাড়াই পড়তে হবে, তথ্য নির্ভর। আবার কিছু জিনিস শর্ট টেকনিক দিয়ে পড়া যায়। তো আমি ব্যাকরণ আলোচ্য বিষয়টা সম্পূর্ণ শর্ট টেকনিক দিয়ে পড়াবো। এটা হচ্ছে সবাই ক্লাসে মনোযোগ থাকতে হবে। এই ক্লাসের পরে আমরা আবার জয়েন করবো সবাই। ওকে, কুটিল লিপির বিবর্তিত রূপ হচ্ছে বাংলা লিপি। এবার শেষ 4 নাম্বার এখান থেকে প্রশ্ন মাথায় রাখবেন যে বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? এগুলো আগে ছিল না, নতুন হয়েছে। বাংলা ভাষার নিজস্ব লিপির নাম বাংলা লিপি। এই যে সবগুলো নতুন নতুন তথ্য, এগুলো আগে ছিল না। বাংলা ভাষার নিজস্ব লিপির নাম হচ্ছে বাংলা লিপি। এই জিনিসটা লিখে নেন সবাই। বাংলা ভাষার নিজস্ব লিপির নাম হচ্ছে বাংলা লিপি। এবার আমরা লিপি সংক্রান্ত বিষয়গুলো শেষ করলাম। এবার আমরা কিছু ভাষা নিয়ে কথা বলবো। এরপর আমরা পরের পাঠে গিয়ে বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় পড়ব। আগে এই ভাষা লিপিগুলো আগে ছিল না, নতুন যোগ হয়েছে। আগে আমরা শুধু বলছি বাংলা রীতি দুইটা, সাধুলিপি চলিত, সাধু চলিত, এটার মধ্যে ছিলাম। এবার নতুন ব্যাকরণ সম্পূর্ণ আলাদা করছে। সাধু চলিত ওইভাবে কিছুই ছিল না, কিছু নাই। বাংলা লিপির রূপ দুইটি, লিখে নেন সবাই। বাংলা লিপির রূপ হচ্ছে কয়টি? দুইটি। এবার আমি এখানে ভাঙি রূপ দুটি কি কি, এবার দেখি। এক হচ্ছে কথ্য ভাষা লিপি, কথ্য ভাষা লিপি। 2 লেখ্য ভাষা, লিপি না, রীতি, রীতি। বাংলা রীতি, আমি লিপি লিখে ফেলছি, আগেরটা লিপি লিখছি যে তাই লিপি ভুল করে বলছি। বাংলা রীতির রূপ দুইটি, লেখ্য, দেখেন, কথ্য ভাষা রীতি, এরপরে লেখ্য ভাষা রীতি, এই দুইটা। এবার এই কথ্য ভাষা রীতিকে আবার ভাগ করা হয়েছে। এর আবার দুইটা ভাগ আছে, এগুলো একটু মাথায় রাখবেন। একটা হচ্ছে আদর্শ কথ্য রীতি, 2 আঞ্চলিক রীতি। বোঝা গেল যে আঞ্চলিক ভাষা থেকে
কথ্য ভাষা থেকে আঞ্চলিক ভাষার জন্ম হয়, বলবো একটু পর, আগে এতটুকু লিখে নেন। এবার এখান থেকে কিন্তু তথ্য দিই, এরপর আমি এটা লিখাবো, কারণ এখানে জায়গা থাকবে না, তো এই জন্য। কথ্য ভাষা সম্পর্কে কি বলা হয়, যেটা পরীক্ষাতে আসবে, পরীক্ষা আসবে যে এখান থেকে আমি এই পাশে লিখে দিচ্ছি, ভাষার মূল রূপ। 1 নম্বর প্রশ্ন শেষ। ভাষার মূল রূপ হচ্ছে কথ্য ভাষারীতি। কথ্য ভাষারীতি। কয় মিনিট আছে কিনা দেখি আর। আচ্ছা, এরপর এখান থেকে মনে রাখবেন যে এই লেখ্য ভাষাটা নির্ভর করে, লেখ্য ভাষারীতি নির্ভর করে এই কথ্য ভাষারীতির উপর, অর্থাৎ কথ্য ভাষারীতির উপর নির্ভর করে লেখ্য ভাষারীতিটা হয়ে থাকে। তাহলে এগুলা আমি শীতের মধ্যে পড়তে পারবো, কিছু জিনিস আমরা দেখলেই বুঝবেন, ওগুলা না লিখাই। এবার আমরা এখানে যাব, একটা কথা একটু বলে রাখি, এই যে আদর্শ কথ্য রীতি, এই আদর্শ কথ্য রীতি থেকে কিন্তু মূলত এই লেখ্য ভাষাটা হয়ে থাকে। এই যে আমরা লিখি, আমরা কিন্তু আঞ্চলিক যেটা, এই ভাষাটা কিছু পরিবর্তন হয়, একটা অঞ্চল ভেদে কি হয়, পরিবর্তন হয় চলিত ভাষাটা। যেমন আঞ্চলিক ভাষাটা এক ধরনের চলিত ভাষা, ঠিক না? তো এই চলিত, এই কথ্য ভাষা রীতিটা একসময় কি হয়, আঞ্চলিক রূপ নেয়, যেটা আমরা লিখি না, মুখ দিয়ে শুধু বলি। আবার আদর্শ কথ্য রীতি যেটা, এটা আমরা লিখিও এবং বলিও। তো যখন আমরা এটা বলি তখন কথ্য রীতি থাকে, আর যখন আমরা এটা লিখে ফেলি তখন সেটা লেখ্য ভাষা রীতি হয়ে যায়। ঠিক আছে, এটা গেল এই কথা। এবার আমরা এই লেখ্য ভাষা রীতির প্রকার আছে 3টা। লেখ্য ভাষা রীতির প্রকার হচ্ছে 3টা। একটা হচ্ছে প্রমিত রীতি, 2 নাম্বার সাধু রীতি। এই রীতিগুলো একটু মাথায় রাখবে। লেখ্য ভাষা রীতি কয় প্রকার, তোর অ্যান্সার করবেন 3 প্রকার। একটা হচ্ছে কাব্য রীতি, এটা হচ্ছে লেখ্য ভাষা রীতি সংক্রান্ত। আবার এই কাব্য রীতি আবার 2 ভাগ, সব প্রকার থাকবে, এগুলো আগে ছিল না, বললামই তো, সব নতুন। কাব্য রীতি আবার 2 প্রকার, একটা হচ্ছে পদ্য কাব্য রীতি, সরি, আরেকটা হচ্ছে গদ্য কাব্য রীতি। আর পরীক্ষাতে আরেকটা প্রশ্ন আসবে যে এই যে পদ্য কাব্য রীতি হচ্ছে কাব্য রীতির পুরনো রীতি। আমরা এখন আলোচনা করব বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে। ব্যাকরণের আলোচ্য বিষয়, ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো। তো আমরা প্রথমে একটু জানি যে এই ব্যাকরণ, ব্যাকরণ অর্থ কি? ব্যাকরণ অর্থ হচ্ছে বিশেষ ভাবে বিশ্লেষণ, এটা প্রথম গেল। এরপরে যেটা মনে রাখবেন, ব্যাকরণের কাজ কি? দেখেন ব্যাকরণের কাজ, এই ব্যাকরণের কাজটা কি? ভাষার শুদ্ধ রূপ নির্ণয়। লিখে নেন, শেষ। ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার শুদ্ধ রূপ নির্ণয়। এরপর লিখেন ভাষার স্বরূপ, ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা
করে ব্যাকরণ? এই প্রশ্ন নিয়ে একটু কথা বলি, এটা ঝামেলা হয়ে যায়, পরীক্ষা তো আসে। এটা বলা হয় যে এরকম, স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে কে? বুঝে নেন, স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে কে? ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে কে? অপশন থাকে ব্যাকরণ, অপশন থাকে রূপতত্ত্ব, অপশন থাকে বাক্যতত্ত্ব, অপশন থাকে অর্থতত্ত্ব। সাধারণত আমরা ব্যাকরণ তো কারো মাথায় আসে না, সবাই আমরা রূপতত্ত্ব বা অর্থতত্ত্ব কোন একটাতে দিয়ে দেয় মানুষ। আসলে এটা কিন্তু ব্যাকরণেই আলোচনা হয়, কোন এখানে ব্যাকরণের আলোচ্য বিষয়ের মধ্যে বিষয়টা থাকে না। এই জিনিসটা একটু মাথা নিয়ে রাখবেন, যেটা আলাদা করে রেখে দিলাম। এবার আরো কিছু তথ্য যেটা জেনেই আমরা সামনে আগাবো। ব্যাকরণ থাকবেই, ব্যাকরণ অবশ্যই থাকবে, কারণ এটা ব্যাকরণে আলোচ্য বিষয়, নতুন ব্যাকরণ অনুযায়ী এই ভাষার প্রকৃতি। এরপরে আরো কয়েকটা প্রশ্ন লিখে নেন যেগুলো ইম্পর্টেন্ট। বাংলা ব্যাকরণ প্রথম লিখেন কে? বাংলা ব্যাকরণ প্রথম লিখেন, ওনার নাম হচ্ছে মেনুয়েল দা আসুম্পো সাউ। উনি হচ্ছে একজন পর্তুগালের পাদ্রী, ধর্মযাজক। উনি প্রথম বাংলা ব্যাকরণটা লিখেছেন পর্তুগালের রাজধানী লিসবন থেকে, তাও বাংলা ভাষায় নয়, পর্তুগালের ভাষায়, অর্থাৎ পর্তুগিজ ভাষায়। উনি লিখেছেন কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়, বাংলায় নয়। এটা অনেক বছর আগে লিখেছেন তিনি, সেটা লিখেছেন 1743 সালে। 1743, আজকে থেকে বহু বছর আগে তিনি এটা চেষ্টা করেছিলেন প্রথম। এরপরে দ্বিতীয় বাংলা ব্যাকরণ যেটা লেখা হয়, লিখে নেন দ্বিতীয় বাংলা ব্যাকরণ লেখা। তিনিও কিন্তু এই যে যিনি এখন লিখেছেন দ্বিতীয় বাংলা ব্যাকরণ, তিনিও কিন্তু বাঙালি ছিলেন না, ইনি ছিলেন ইংল্যান্ডের একজন নাগরিক। তিনি লিখেছিলেন 1778 সালে। তো ওনার নাম হচ্ছে ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। উনি লিখেছেন 1778 সালে, কোন ভাষায়? ইংরেজি ভাষায়। তবে ওনার বই থেকে, ওনার বইতে একটু আলোচনা বেশি থাকার কারণে ওনার বইটাকে একটু সার্থক ব্যাকরণ বলা যায়। ওনারটা শুধুমাত্র শব্দার্থ নিয়ে, যেন সার্থক নয়, কিন্তু চেষ্টা করেছেন প্রথম, এজন্য তাকে প্রথমে স্থান দেয়া হয়। আচ্ছা, আর ওনার আমি যে শীটটা দিব, শীটের মধ্যে ওনার কোন ব্যাকরণটা উনি লিখেছেন এটা আছে, অনেক বড় তো এটা, এই জন্য আমি এখানে বোর্ডে লিখে আসছি না, শীটের মধ্যে এটা পাবেন। ওনার ব্যাকরণটা কি, উনি কি ব্যাকরণটা লিখেছেন, ব্যাকরণের নামটা কি। আর ন্যাথানিয়েল ব্রাসি যেটা লিখেছেন সহজ একদম, এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ওনার বইয়ের নাম হচ্ছে এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ওনার সম্পর্কে। এবার একটু মাথায় রাখবেন যে বাঙালিদের মধ্যে ব্যাকরণ প্রথম লিখেছেন কে? বাঙালিদের মধ্যে ব্যাকরণ প্রথম লেখেন রাজা রাম মোহন রায়। এখান থেকে আরেকটা প্রশ্ন আসবে যে বাঙালিদের মধ্যে উনি প্রথম লিখেছেন, ঠিক আছে, এবং তার বইটার নাম কি, এটা পরীক্ষাতে আসে ধরা হয়। উনি লিখেছেন 1833 সালে, একটু লিখে নেন 1833 সালে। তার বইটার নাম হচ্ছে
গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয়। এবার পরীক্ষাতে আসবে যে বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম কি? এটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের নাম গৌড়ীয় ব্যাকরণ, লিখেছেন রাজা রামমোহন রায়। এটা হচ্ছে বাংলা ব্যাকরণ সংক্ষিপ্ত কিছু তথ্য বাংলা ব্যাকরণ সংক্রান্ত। এবার আমরা মূল জায়গায় চলে যাব, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়ে চলে যাব, যেগুলো পরীক্ষাতে ধরা হয়, কঠিন মনে হয়। আমরা শর্ট টেকনিক দিয়ে শেষ করব এগুলো। 1 নাম্বার, বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় হচ্ছে 4টি। কি কি? 1, ধ্বনি তত্ত্ব, 2, রূপ তত্ত্ব। আগে ছিল শব্দ তত্ত্ব, নতুন ব্যাকরণের শব্দ তত্ত্ব না দিয়ে রূপ তত্ত্ব বরাবর দিয়েছে, এই জন্য আমি রূপ তত্ত্বটা লেখাচ্ছি। এরপরে এটা হচ্ছে বাক্য তত্ত্ব। আগের ব্যাকরণের মধ্যে বাক্য তত্ত্বের অনেক অন্য নাম পদক্রম ছিল, এই ব্যাকরণের বাক্য তত্ত্ব রেখেছে। এরপরে 4 নম্বর হচ্ছে অর্থ তত্ত্ব। এই ব্যাকরণের মধ্যে অর্থ তত্ত্বের আরেকটা নাম দিয়েছে বাগর্থ তত্ত্ব। মাথায় রাখবেন, পরীক্ষাতে আসবে বাগর্থ তত্ত্ব। এবার আমরা আলোচনার বিষয়গুলো দেখি। তো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় মুখস্থ রাখার জন্য শর্ট টেকনিক আমরা মনে রাখবো বান ধস। এই বান মানে আমরা বলতে পারি যে একটা নদীর মাঝখানে কি দেয়? বান দেয়, যেন পানি ওইদিকে না যেতে পারে। তো মাঝে মধ্যে সেই বানটা কি হয়ে যায়? ধস হয়ে যায়, ভেঙে যায়। তো এই বান ধস থেকে আমরা নত্যবিধান ধ্বনিতত্ত্বের সবগুলো জেনে 4টা বিষয় আলোচনা, 4টা বিষয় মনে রাখবো, 4টা থেকে যে কোনো একটা পরীক্ষাতে আসবে। প্রথমে আছে বা। এই বা দিয়ে মনে রাখবেন বাকযন্ত্র, যেটা আগের ব্যাকরণে ছিল না, এটার মধ্যে রাখবেন বাকযন্ত্র। ন দিয়ে মনে রাখবেন নত্যবিধান, সংক্ষিপ্ত লিখি নত্য সত্যবিধান। নত্যবিধান সত্যবিধান তোমরা এক শব্দে বলি সবাই, যে নত্যবিধান সত্যবিধান। ধ দিয়ে মনে রাখবো ধ্বনি ও বর্ণ, কারণ ধ্বনি আর বর্ণ জিনিসটা সেম। দন্তস্ব দিয়ে মনে রাখবো সন্ধি। তাহলে এই 4টা হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে বাকযন্ত্র, নত্য সত্যবিধান, ধ্বনি ও বর্ণ, এরপরে সন্ধি। এই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় 4টির বাইরে আর না পড়লেও হবে, ইনশাআল্লাহ 4টি থেকে যে কোনো একটা পরীক্ষাতে আসবেই। তো গেল বাক্যতত্ত্ব সম্পর্কে, ধ্বনিতত্ত্ব। এবার যাবো বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব কিভাবে মনে রাখবেন? এটারও একটা কৌশল দিয়ে আগের থেকে অনেক কিছু পরিবর্তন আছে। রূপতত্ত্বটা একটু পরে পড়াচ্ছি, রূপতত্ত্ব অন্য একটা কৌশল ফলো করবো, এই জন্য রূপতত্ত্বটা পরে পড়াবো। এবার যাবো বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বটা কিভাবে মনে রাখবেন? বাচ্চ নামে একটা ছেলে, আমাদের বন্ধুর নাম হচ্ছে বাচ্চ, তো তাকে আমরা সংক্ষিপ্ত কি বলতাম? বাচ্চ। বাচ্চ মানে বাচ্চ, ঠিক আছে? সে এই বাচ্চের উক্তিটা কি? উক্তিটা হচ্ছে আমাদের একটা বান্ধবী ছিল জ্যোতি। এখন তার উক্তি হচ্ছে জ্যোতিকা, কারণ তারা 2 বন্ধু মিলে একজনকে পছন্দ করে। এখন এক বাচ্চার উক্তি হচ্ছে দুজনে যদি একজনকে পছন্দ করে, তাহলে জ্যোতি মূলত কার? এজন্য বাচ্চের উক্তি জ্যোতি কার। এখান থেকে আমরা বাক্যতত্ত্ব মনে রাখবো। বাক্যতত্ত্ব মনে রাখবো কিভাবে? দেখেন, বাচ্চ দিয়ে বাচ্চ শেষ, উক্তি দিয়ে উক্তি, যেগুলো করার সেগুলো মাথা রাখবে। জ্যোতি দিয়ে জ্যোতি চিহ্ন, আগে এখানে অনেক কিছু আলোচনা করা হতো, এখন আর সব বাদ। জ্যোতি চিহ্ন, কারকটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। কার দিয়ে কারক। আগে কারক আলোচনা হতো রূপতত্ত্বে, বুঝে নেন, আগে কারক আলোচনা হতো রূপতত্ত্বে, এখন কারকটা হচ্ছে বাক্যতত্ত্বে। তাহলে বাক্যতত্ত্বের কয়টা? 4টা। ধ্বনিতত্ত্ব 4টা। এই 4টা মনে রাখলে হবে। বাচ্চের উক্তি জ্যোতি কার, সবাই লিখে নিয়েছেন? পরীক্ষা যদি আসে যে বাচ্চ ব্যাকরণের কোন বিষয়, আমরা অ্যান্সার দিব বাক্য। উক্তি কথা আলোচনার বিষয় বাক্য, জ্যোতি চিহ্ন বাক্য, কারক তাও বাক্য।
ঠিক আছে, বাক্যতত্ত্ব আলোচ্য বিষয় হচ্ছে 4টি। এবার আমরা যাব অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কি। আমি একটু মুছে দিচ্ছি কারণ আমার জায়গা লাগবে একটু। অর্থতত্ত্বের আলোচ্য বিষয় আমরা একটু দেখি। বাগের প্রতি, অর্থাৎ বাগানের মধ্যে, বাগবান হচ্ছে বাগান, বাগানের মধ্যে অনেক কি হচ্ছে, অপরিচর্যা হচ্ছে, মানে বাগানের মধ্যে যে ফুল ফল লাগানো হয়েছে সেটা হচ্ছে বিপুল। এই বিপুল নামের ছেলেটার এই বাগানটা, তো তার এই বাগানের মধ্যে এখন আর ভালো কিছু হচ্ছে না, কারণ এটার মধ্যে কেউ পরিচর্যা করছে না। তো চাকর বাকর যারা আছে তাদেরকে সে উচ্চ শব্দে কি করলো, বকা দিল। এই জন্য বাঘের প্রতি বিপুল শব্দ, এটা মনে রাখবো। চাকর বাকরকে বিপু কি করেছে, খুব বাজেভাবে শব্দ করে বকা দিয়েছে। এখান থেকে আমরা মনে রাখবো বাঘের প্রতি বিপুল শব্দ। এই বাঘে, এই বাঘ দিয়ে মনে রাখবে বাগধারা। এই বাগধারা আগে আলোচনা করা হতো বাক্য তত্ত্বে, কিন্তু এইবার ব্যাকরণের নতুন চেঞ্জ, নতুন ভাবে হচ্ছে বাগধারা হচ্ছে অর্থতত্ত্ব আলোচ্য বিষয়। প্রতি, প্রতি দিয়ে প্রতিশব্দ, পরীক্ষাতে আসবে প্রতিশব্দ ব্যাকরণের কোন অংশ আলোচ্য বিষয়, অর্থতত্ত্ব। এই বিপু দিয়ে মনে রাখবেন বিপরীত শব্দ, বিপরীত শব্দ। আর এই শব্দ দিয়ে আমরা মনে রাখবো শব্দ জোড়, শব্দ জোড়। এই হচ্ছে এই 4টা। তাহলে আমরা ব্যাকরণ আলোচ্য বিষয়ের মধ্যে 3টা শেষ করেছি। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় 4টি, বাকযন্ত্র, নত্যবিধান, সত্যবিধান, ধ্বনি ও বর্ণ, সন্ধি। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় 4টি, বাচ্যের উক্তি, যতিকার, বাগধারা, বাচ্য, উক্তি, যতিচিহ্ন, কারক। এরপর আমরা শিখছি অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে আপনার 4টি, সেটা একসাথে মুখস্থ রাখবো। বাঘের প্রতি বিপুল শব্দ, বাগধারা, প্রতিশব্দ, বিপরীত শব্দ আর শব্দজোড়। সবাই বুঝতে পেরেছেন এগুলা? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর একটা মাত্র বাকি, ঠিক না? আমি এগুলা মুছে দিচ্ছি, আমরা এটাও মুছে দিচ্ছি। এবার আমি এখানে লিখছি বিবিএস। এই বিবিএস মানে হচ্ছে বাদ বাকি সব। বিবিএস মানে হচ্ছে বাদ বাকি সব। বাদ বাকি সব মানে হচ্ছে ধ্বনিতত্ত্বের মধ্যে আমরা 4টা পেয়েছি, বাক্যতত্ত্বে 4টা, অর্থতত্ত্ব পেয়েছি 4টা। এই 12টার বাদে আর যা যা পরীক্ষাতে আসে সবগুলো আমরা অ্যান্সার করব রূপতত্ত্বে। এই 4টা, এই 12টা বাদ দিলে, অর্থাৎ এটা 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 এগুলো বাদ দিলে যেটা আসে সেটাই পরীক্ষায় অ্যান্সার করব রূপতত্ত্ব। সমাস পরীক্ষাতে আসলো কোন, কোথায় আলোচনার বিষয় বলেন সবাই। রূপতত্ত্ব হবে না বলেন তো? উপসর্গ হবে না রূপতত্ত্ব? এবার আপনার পরীক্ষা আসলে যে পুরুষ বা নারীবাচক শব্দ, তাহলে কোথায় আলোচনার বিষয় হবে রূপতত্ত্ব। এবার আপনার পরীক্ষা ধরলো বিশেষ্য কিংবা বিশিষ্ট পদ কিংবা সর্বনাম পদ, এর কোথাও আলোচনার বিষয় হবে বলেন রূপতত্ত্ব। কারণ ধ্বনি, বাক্য, অর্থ এই 3টা বাদে আর যা যা আছে সবগুলো হবে রূপতত্ত্বের আলোচ্য বিষয়। সবাই কি বুঝতে পেরেছি? আমরা বাক্য ব্যাকরণের নতুন ব্যাকরণ অনুযায়ী ব্যাকরণের আলোচ্য বিষয় শেষ করেছি আমরা। বুঝতে পেরেছেন তো সবাই? পারবেন তো? একটু কথা বলেন, পারবেন কিনা, বুঝতে পেরেছেন কিনা? এবার ব্যাকরণ সংক্রান্ত একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে কি একটা বইয়ের নাম দিয়ে বলবে যে এই বইটি কার রচনা। এটার মধ্যে আমরা ঝামেলায় পড়ে যাই। তো সাধারণত আমি বিভিন্ন প্রশ্ন ঘেটে ঘুটে দেখলাম যে 4টা বইয়ের নাম বেশি পরীক্ষাতে আসে, 5টা বইয়ের নাম। এই জন্য আমি 5 জন লেখক দিয়ে এগুলো একটু শিখবো আমরা। 1 নাম্বার মনে রাখবেন যে গৌড়ীয় ব্যাকরণ, এটা আমি একটু আগে করাই। গৌড়ীয় ব্যাকরণের লেখক কে? গৌড়ীয় ব্যাকরণের লেখক কে? রাজা
লিখে নেন। রাম মোহন রায় গেল এটা। 2 নম্বর আরেকটা লিখেন, এটা হচ্ছে ব্যাকরণ কৌমুদী। ব্যাকরণ কৌমুদী। ব্যাকরণ কৌমুদী কার লেখা? এটা পরীক্ষাতে অনেকবার আসছে। ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর। এরপর লিখেন বাংলা ব্যাকরণ কার লেখা? বাংলা ব্যাকরণ ডক্টর মুহাম্মদ, উনি নামটা এরকম লিখে শহীদুল্লাহ। 4 নাম্বার ব্যাকরণ মঞ্জুরি। ব্যাকরণ মঞ্জুরি। ব্যাকরণ মঞ্জুরি লেখক কে? ডক্টর মোহাম্মদ এনামুল হক। 5 ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণের লেখক ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সবার লেখা শেষ? তাহলে আজকে আমরা 3টা টপিক নিয়ে আলোচনা করেছি। 3টা লেকচার আজকের ক্লাসে আমরা শেষ করেছি। প্রথম লেকচার ছিল 1 নাম্বার লেকচার ছিল ভাষা ও বাংলা ভাষা। 2 নাম্বার লেকচার ছিল, আমরা লেকচার অনুযায়ী যাব। 2 নাম্বারটা ছিল ভাষা বিভাজন, নতুন ব্যাকরণ অনুযায়ী ভাষা বিভাজন। আর 3 নাম্বারটা হচ্ছে ব্যাকরণ, বাংলা ব্যাকরণ। এই 3টা টপিক আমি শেষ করেছি। এই 3টা টপিকের আমি এখন লেকচার শিট আপনাদেরকে দিয়ে দিব। সবাই ক্লাসের সাথে ওগুলো একটু পড়ে দিবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে পার্সোনাল ইনবক্সে দিতে পারবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।